Dear students, how are you? We hope that you are fine at home. I am also fine by the grace of Allah. Today I have come back with you. Today we will learn the last class on completing sentence. Okay? You have already watched 4 classes on completing sentence. We have learned many phrases, clauses, words, linkers to connect to clauses or sentences. But today we will also learn 5 connectors or phrases, relative pronoun to connect different sentences. Dear students, you should learn, you should keep in mind that to complete a sentence, the first and foremost duty is to try to gather the meaning, to quench the meaning, to know the meaning of the sentence. Okay? Otherwise you cannot connect the sentences, as I have told you earlier on this point. Today we will learn some other phrases. Here is a point. This is the first time, or this was the first time. You know, you often say, you often tell with your friends that this is the first time I have seen such a scenery. This is the first time I have seen so many birds at a time. বলতে পারো এরকম বন্ধুদের সঙ্গে, এই প্রথম আমি এত বড় বড় গাছ দেখলাম, এত বড় আম গাছ দেখলাম, এত সুন্দর শহর দেখলাম, এত সুন্দর বন্ধু দেখলাম, এক্সেট্রা। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এরকম তোমরা বলতে পারো। সেক্ষেত্রে কিন্তু আমরা এই ফ্রেজটা ব্যবহার করি। দেখো এখানে যেটা করতে হবে আমাদের, এখানে দেওয়া আছে দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এটি হলো প্রথম, এই প্রথম। যদি এখানে তোমাদের মনে রাখতে হবে যে যদি এখানে আমাদের টেন্সটা থাকে প্রেজেন্ট টেন্স, এখানে দুটোই স্ট্রাকচার উই হ্যাভ অলরেডি মার্কড ইজ অ্যান্ড ওয়াজ। যদি আমরা প্রেজেন্ট ফর্ম পাই তাহলে কি করব? প্রেজেন্ট ফর্ম পাইলে আমরা পরবর্তী মেইন ক্লোজটা বা মূল অংশটাকে আমরা ব্যবহার করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুসারে। দেখো এখানে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ সিন such, তোমরা বলতে পারো such good friend, এইরকম একজন ভালো বন্ধু এই প্রথম আমি দেখলাম। ওকে, তুমি বলতে পারো I have seen দিয়ে আমরা এই অংশটা না বলে আমরা বলতে পারি এরকম so many birds at a time, আমি এইরকম মানে এতগুলো পাখি একসঙ্গে এই প্রথম দেখলাম। আমরা বলতে পারি এরকম বর্তমান সিচুয়েশনে এইরকম বিপদ, এইরকম দুর্যোগ, এইরকম ক্রাইসিস, প্যান্ডামিক সিচুয়েশন আমি প্রথম দেখলাম, হতেই পারে। তাহলে এরকম যে কোনো সেন্টেন্স ব্যবহার করতে গেলে যদি আমাদের সেন্টেন্সের মিনিংটা আমরা বুঝতে পারি যে এখানে দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এখানে ফার্স্টের জায়গায় অন্য তোমার নাম্বার থাকতে পারে, যেমন সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম, ফিফথ টাইম, এক্সেট্রা হতেই পারে। এরকম যে কোনোটাই যদি থাকুক না কেন, যদি এরকম হয় তাহলে আমরা পরবর্তী অংশটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করব এবং সেটা রিলেট করব প্রথম ভার্বটার সঙ্গে। এখন আমি যদি বলি যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ সিন বলেছি,
তাহলে দেখার মতো যেসব জিনিস আছে আমরা সেগুলোর কথাই বলবো। কিন্তু যদি আমি এরকম বলতাম দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি, তাহলে কি বলতাম সো মেনি বার্ডস অ্যাট এ টাইম? এটা বলা যেত না। আমি কি বলতাম সো মেনি বিউটিফুল ট্রিজ অ্যাট এ টাইম? এটা বলা যেত না। তাহলে আমরা বলতাম কি, যখন আমি বলতাম দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ ইটেন সো ডেলিশিয়াস ফুড, এত সুস্বাদু খাবার আমি প্রথম খেয়েছি, এরকমটা বলতে পারতাম। তাহলে উই হ্যাভ টু ফলো দ্য ফার্স্ট ভার্ব অফ দ্য ফার্স্ট পার্ট। প্রথম অংশের ভার্বটা আমরা ফলো করব, দেন আমরা তার ওই ভার্ব অনুপাতে অবজেক্টটাকে ব্যবহার করব। ওকে, তাহলে একটা স্ট্রাকচার আমরা শিখলাম যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম, দিস ইজ, হিয়ার ইজ প্রেজেন্ট ফর্ম, and so we have used present perfect form in the main clause or in the main part of the sentence. Dear students, you must keep in mind that I have to follow the tense of the incomplete part, then I have to complete the main part, complete the sentence according to the tense of the first part. Okay, আচ্ছা, তাহলে আমরা প্রেজেন্ট টেন্স, এবার একটা পাস্ট টেন্সে দেখি। যদি এরকম আমরা বলতাম দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই, আচ্ছা দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই, এখানে যদি আমরা বলি যে রাইট ফ্রম ভার্ব করার সময় আমরা খেয়াল রাখবো যেহেতু এখানে পাস্ট টেন্স আছে, আমরা মেইন অংশটাতে আমরা ব্যবহার করবো পাস্ট পারফেক্ট ফর্ম। কোন টেন্স? পাস্ট পারফেক্ট, রাইট। তাহলে আমরা ব্যবহার করবো পাস্ট পারফেক্ট, যেহেতু এখানে প্রথম অংশে দেওয়া আছে ওয়াজ, এইটাকে দেখে আমরা ব্যবহার করবো পাস্ট পারফেক্ট। তাহলে কি হতে পারে বাক্যটা? আমরা যদি এখানে অন্য ভার্ব দেই, এর আগে আমরা সিন অথবা ইটেন বলেছি, এখানে আমরা যদি বলি ভিজিটেড, দিস ওয়াজ দ্য বা ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই ভিজিটেড বলতে পারবো কি? এখানে আমাকে বলতে হবে আই হ্যাড ভিজিটেড, যেটা আমরা ফার্স্ট পারফেক্ট টেন্স করবো। আই হ্যাড ভিজিটেড দ্য মসজিদ, আমি এই মসজিদটি এই প্রথম আমি দেখেছিলাম। যেহেতু এখানে পাস্ট টেন্স ছিল, আমরা এখানে পাস্ট পারফেক্ট ফর্ম ব্যবহার করেছি। এটাই হলো মূল বিষয়। যদি আমরা দিস ইজ দ্য ফার্স্ট টাইম অথবা দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম, এটাই প্রথম ছিল, এরকম যদি হয়, তাহলে আমরা দ্বিতীয় অংশটা আমরা দুটো টেন্সে লিখব, একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, একটা পাস্ট পারফেক্ট। ওকে, নাও ইউ ক্যান ইউজ দিস ফ্রেজ অর দিস structure to deliver your lecture, to deliver your speech, words to with your friends. Okay, এরকম প্র্যাকটিস করতে হবে। Without practicing you cannot use it in the answer script in the exam hall. Okay, তাহলে আমরা একটা জিনিস শিখলাম, এটা হলো this is the first time or this was the first time। এখন একটা হলো রিলেটিভ প্রোনাউন। আমরা জানি যে রিলেটিভ প্রোনাউন হচ্ছে এমন সব প্রোনাউন, এমন সব ওয়ার্ড হতে পারে, ফ্রেজ হতে পারে, যেগুলো কি করে দুটো বাক্যকে যুক্ত করে, কানেক্ট করা হচ্ছে তার কাজ, যুক্ত করা কাজ। এই রিলেটিভ প্রোনাউন, তার এই জন্য তার নাম হয়েছে রিলেটিভ প্রোনাউন, সম্বন্ধসূচক সর্বনাম পদ। আচ্ছা, প্রোনাউন আমরা কার পরিবর্তে বসাই? নাউনের পরিবর্তে। তাহলে আমরা যদি একটা সহজ এক্সাম্পল দেখি, যে ধরো তোমাদের প্রতিষ্ঠানে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, আর সেই অনুষ্ঠানের প্রধান অতিথি হচ্ছে ধরো এই জেলার প্রশাসক বা ডিসি মহোদয়। কোনো কারণে সেই সময় ডিসি যেতে পারল না, তিনি কি করলেন? তার প্রতিনিধি একজন পাঠাইলেন। তাহলে আমরা ঠিক ডিসির জন্য যে চেয়ারটা রেখেছিলাম, যদি ডিসি তার সমমর্যাদা সম্পন্ন কোনো ব্যক্তিকে পাঠায়, আমরাও কিন্তু ডিসির পরিবর্তে সেই চেয়ারটা আমরা তাকে দিব, কারণ এটা সম্মান, এই সম্মানটা তার সম্মান, অর্থাৎ ডিসির সম্মান। রেফারেন্সটা হচ্ছে এখানে ডিসি। আমরা ঠিক প্রোনাউনগুলো ব্যবহার করব অ্যাকর্ডিং টু দ্য নাউন অফ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য সেন্টেন্স। সেন্টেন্সের প্রথমেই যে নাউন দেওয়া থাকবে, সেই নাউন অনুপাতে আমরা পরবর্তী প্রোনাউনটাকে ব্যবহার করব। যেমন ধরে নাও, আমরা দু একটা এক্সাম্পল দিই, এটা তোমরা আগেও পড়েছো, আমরা গত লেকচারেও হয়তো তোমরা দেখেছো। তাহলে এখানে এটা আবার
আমরা ব্যবহার করছি এই জন্য যে এটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটা বেশি বেশি ব্যবহার হয় বাক্যের মধ্যে। আমরা একাধিকবার অনেকবার আমরা এটা পেতে পারি, যে কারণেই আমরা এটাকে বারবার আলোচনায় নিয়ে আসছি। আচ্ছা, রিলেটিভ প্রোনাউন যেমন আমরা বলছি হু, হুইচ, দ্যাট, হুজ, হুম, হোয়ার, হাউ, হোয়াই, এই সবগুলোই রিলেটিভ প্রোনাউন হিসেবে বুঝতে পারি। তবে সেগুলোর অর্থ ভেদে বাক্য তাদের ভিন্ন হবে। আমরা প্রথমে একটা বাক্য দেখি হু দ্বারা। হু মানে কি? হু মানে হচ্ছে কে, এক অর্থে আমরা জানি। যদি আমরা কোয়েশ্চেন করি তাহলে আমরা বলবো হু মানে কে, আর যখন রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করবো তখন আমরা বলবো যে। তখন তার অর্থ হচ্ছে যে, মানে যে ব্যক্তি। যেমন আমরা যদি এরকম বলি আই নো দ্য বয়, আমি বালকটিকে চিনি, ড্যাশ ইজ ওয়েটিং আউটসাইড দ্য ক্লাসরুম। খেয়াল করো, আমরা এখানে বলছি আই নো দ্য বয়, আমি বালকটিকে চিনি। এখন প্রথম অংশের নাউন কোনটা? দ্য বয়। আমাকে ফলো করতে হবে যেটা সাবজেক্ট, এই নাউনটা ব্যক্তি, বস্তু না বিষয় কি, এটা যদি আমি বুঝতে পারি তাহলে তার সেই অনুপাতে আমার প্রোনাউনটা ব্যবহার করা খুব একটা কঠিন হবে না। আচ্ছা, আমরা যেহেতু দ্য বয় পেলাম, আমরা কি এটা কোনো নাউন, ব্যক্তিবাচক নাউন, তাহলে আমরা এখানে বসাবো হু। তাহলে আই নো দ্য বয়। তোমাকে আরেকটা জিনিস ফলো করতে হবে, এই নাউন অনুপাতে কিন্তু আমাদের ভাবটাও বসবে। যেহেতু এই হুটা রিলেটিভ প্রোনাউন, আমরা যে কোনো জায়গায় হুটা যদি সাবজেক্ট হিসেবে ধরি সবসময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভাগ ব্যবহার করি। চলো, হু ইজ দেয়ার, হু ইজ দিস। কিন্তু যখন এই হুটাকে আমি রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করব, এর পরবর্তী ভাগটা বসবে তার অ্যান্টিসিডেন্ট অনুপাতে, তার নির্দেশক অনুপাতে। অর্থাৎ এই হুটা কার পরিবর্তে বসছে? দ্য বয়। যেহেতু আমরা বলছি দ্য বয়, এই জন্য বলছি হু ইজ ওয়েটিং আউটসাইড দ্য ক্লাসরুম। যদি আমরা বলতাম আই নো দ্য বয়েজ, আমি বালকগুলোকে চিনি, তাহলে হু, তখন আর ইজ ব্যবহার করতে পারতাম না, আমরা এখানে ব্যবহার করতাম আর। খেয়াল করছো? তাহলে আমাকে দুটো জিনিস খেয়াল করতে হচ্ছে, এখানে তার যেমন নাউন, সেই অনুপাতে আমাকে প্রোনাউন ব্যবহার করতে হচ্ছে, রিলেটিভ প্রোনাউন, এবং রিলেটিভ প্রোনাউন যে নাউনের পরিবর্তে বসছে সেই নাউন অনুপাতে আমাকে ভার্ব ব্যবহার করতে হচ্ছে। এই তাহলে আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করার সময় আমরা অবশ্যই প্রথম অংশের নাউনটাকে ফলো করব, সেটা কোন ধরনের নাউন, সেটার নাম্বার কি, দেন উই শুড ইউজ দ্য রিলেটিভ প্রোনাউন অ্যান্ড দ্য ভার্ব অফ দ্য নেক্সট পার্ট অফ দ্য সেন্টেন্স। ওকে? আচ্ছা, আমি যদি এরকম বলি আই লস্ট দ্য পেন, আমি কলমটিকে হারিয়ে ফেলেছি, ড্যাশ আই বট ইয়েস্টারডে। খেয়াল করো, আই লস্ট দ্য পেন, আমি কলমটি হারিয়ে ফেলেছি। তাহলে হুইচ আই, এখানে আই বট বলতে পারো অথবা আই হ্যাড বট বলতে পারো, এটাই বলতে পারো। তাহলে এখানে আই লস্ট দ্য পেন, আমি কলমটি হারিয়ে ফেলেছি, হুইচ আমরা বলতে পারি হুইচ অথবা দ্যাট। দ্যাট ব্যক্তির ক্ষেত্রেও বসতে পারে, বস্তুর ক্ষেত্রেও বসতে পারে। হু বসবে ব্যক্তির ক্ষেত্রে, হুইচ বসবে অবশ্যই বস্তুর ক্ষেত্রে। তাহলে আমরা হুইচ বলতে পারি যে আই লস্ট দ্য পেন হুইচ আই হ্যাড বট ইয়েস্টারডে, আমি কলমটি হারিয়ে ফেলেছি যা আমি কিনেছিলাম গতকাল। ওকে? তাহলে এখানে খেয়াল রাখতে হবে তোমাকে যে আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করার সময় আমরা আসলে এই রিলেটিভ প্রোনাউনটা কার পরিবর্তে ব্যবহার করছি, দিস ইজ দ্য মেইন পয়েন্ট। ওকে? তারপর আমরা দেখব যে এই রিলেটিভ প্রোনাউনটা যে বসছে, যেটা সে যে নাউনের পরিবর্তে বসছে সেই নাউনটা কোন নাম্বারে ছিল, আমরা সেই নাম্বার অনুপাতে আমরা পরবর্তী ভাগটাকে ব্যবহার করব। তারপর আরও যেমন হতে পারে, যদি সময়ের ক্ষেত্রে হয়
আমরা ব্যবহার করবো হোয়েন, যদি কারণ হয় আমরা ব্যবহার করবো হোয়াই, যদি তোমার অ্যাডভার্ব হয় আমরা ব্যবহার করবো হাউ। এরকম ব্যবহার হতে পারে, যেমন আই নো, আমি জানি। হাউ ডু দ্য স্টুডেন্টস, হাউ দ্য স্টুডেন্টস গো টু কলেজ, আমি জানি শিক্ষার্থীরা কীভাবে কলেজে যায়। আই নো হাউ দ্য স্টুডেন্টস গো টু কলেজ, আমি জানি শিক্ষার্থীরা কীভাবে কলেজে যায়। তাহলে এখানে এই হাউ দ্বারা কী বোঝাচ্ছে, তাদের যাওয়ার ধরনটা বোঝাচ্ছে তারা কীভাবে যায়। দিস ইজ অ্যাডভার্ব। তাহলে হাউ দ্বারা আমরা অ্যাডভার্বকে রিলেট করতে পারি, এটা অ্যাডভার্ব হিসেবে বুঝতে পারে। পরবর্তী অংশটা অ্যাডভার্ব হতে পারে, যেটা আবার অ্যাডভার্ব আমরা বলছি এখানে। এই প্রথম অংশটার সঙ্গে যুক্ত করতে পারে। এইভাবে করে আমরা যাকে রিলেট করব, যুক্ত করব, আমরা তার অর্থটা প্রথমে জেনে নিব। আর দ্বিতীয়ত হলো যে নাউন, এর পরিবর্তে আমরা প্রোনাউনটাকে ব্যবহার করব। অবশ্যই সেই নাউনের প্রকৃতি, তার ধরন সম্পর্কে আমাকে জানতে হবে। ওকে, রিলেটিভ প্রোনাউন। এবার আসো একটা আনলেস অর আনটিল। আনলেস হচ্ছে যদি না, ইফ নট। যদি আমি এরকম বলি তোমাকে, প্লিজ meet me tomorrow unless I phone you. আমার সঙ্গে দেখা করিও যদি না আমি তোমাকে ফোন করি। তাহলে এখানে আমার সঙ্গে দেখা করতে বলেছি, এখানে একটা শর্ত দিয়েছি কি, সেটা যদি না, অর্থাৎ শর্তটা হচ্ছে নেগেটিভ। এখানে আনলেস হচ্ছে নেগেটিভ, তোমার নেতিবাচক একটা শর্ত। আমি যদি এখানে এই স্টুডেন্টরা সাধারণত এটা ভুল করে থাকে, আমরা পরীক্ষার খাতায় দেখি, বোর্ডের খাতায় অনেক সময় দেখা যায় যে সাধারণত ছাত্ররা যে ভুলটা করে, যে আনলেস বা আনটিলের পরে তারা আবার ওই বাক্যটাকে নেগেটিভ করে দেয়। তোমরা জানো যে দুটা না বোধক শব্দ হা বোধক অর্থ তৈরি করে। যেমন আমি সেখানে না গিয়ে পারলাম না, না গিয়ে পারলাম না। তাহলে প্রথম না যোগ দ্বিতীয় না ইকুয়াল, তার মানে কি আমাকে যেতেই হলো, আমি গিয়েই ছিলাম, আমাকে যেতেই হয়েছিল, বরং বাধ্য হয়েছিলাম আমি সেখানে যেতে। যদি এরকম হয় তাহলে দেখো নো প্লাস নো আমরা পাচ্ছি নো প্লাস নো ইকুয়াল ইয়েস। তাহলে আমি যদি আনলেস ব্যবহার করি আর পরবর্তী আবার যদি বাক্যটাকে না বোধক ব্যবহার করি, তাহলে অর্থটা বাক্যের পরিবর্তন হয়ে যাবে। আমাকে এটা মাথায় রাখতে হবে, আনলেস আনটিলের পরে আমরা অবশ্যই এফার্মেটিভ সেন্টেন্স তৈরি করব। ওকে, তাহলে এখানে বললাম আমরা প্লিজ মিট মি, আমার সঙ্গে দেখা করো টুমোরো, আগামীকাল। আনলেস আই, এখানে দিয়ে ড্যাশ দিয়ে, এখানে গ্যাপ ছিল ধরে নাও, তাহলে আমি আনলেস দিয়ে দিলাম যে আনলেস আই ফোন ইউ, যদি না আমি তোমাকে ফোন করি। ওকে, তাহলে আমরা ব্যবহার করবো এখানে আনলেস আই ফোন ইউ। আর আনলেসটা হচ্ছে নট, ইফ নট, যদি না, শর্ত বোঝায়, না বোধক। আর আনটিলটা হচ্ছে যতক্ষণ না, যতক্ষণ না। এইখানে কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বা অন্য একটা কাজের টার্গেট দিয়ে দেওয়া হয়। যেমন আমি যদি তোমাকে বলি ওয়েট হিয়ার আনটিল দ্য রেইন স্টপস, এখানে অপেক্ষা করো যতক্ষণ না বৃষ্টি থামে। ওয়েট হিয়ার আনটিল আই কাম ব্যাক, এখানে অপেক্ষা করো যতক্ষণ না আমি ফিরে আসি। আসলে ইংরেজি অনেক ইজি, তোমরা এই জিনিসগুলোকে অনেক আগে থেকেই শিখতেছো, কিন্তু শুধুমাত্র প্র্যাকটিস না করার কারণে, ব্যবহার না করার কারণে এই জিনিসগুলো মনে রাখতে পারছো না। তাহলে আমরা এই যে আনটিল শিখলাম, এটা নিজেরাও বাক্য তৈরি করো এরকম করে যে বৃষ্টি না থামা পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করব। উই উইল ওয়েট হিয়ার আনটিল দ্য রেইন স্টপস। এরকমভাবে তোমরা বাক্য নিজেরাও তৈরি করতে পারো। ওকে, তাহলে আনটিল মনে রাখবে শুধু এটুকুই, আনটিল আমরা ব্যবহার করব অন্য একটা কাজের সময় পর্যন্ত, অন্য একটা কাজ না হওয়া পর্যন্ত, ওই সময়টাকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করি আনটিল। আর এটা আবার হাবোধক আছে, টিল মানে পর্যন্ত। যেমন তখন কিন্তু বাক্যটা তোমাকে হাবোধক, যেমন
ওয়েট হিয়ার টিল আই কাম ব্যাক, এখানে অপেক্ষা করো পর্যন্ত, আমি ফিরে আসা পর্যন্ত। এখানে কিন্তু অর্থটা তোমার কাছে যুক্তিযুক্ত মনে হবে না। আনটিল মানে না পর্যন্ত, এইখানে সময়টা বোঝাচ্ছে, এই জন্য আমরা ব্যবহার করি আনটিল। তাহলে টিল আনটিল গেল, আনলেস গেল। একটা হলো হোয়াইল। আসলে এই হোয়াইলটা ব্যবহার করা হয় বাক্যের দুটো জায়গায়। মানে এই হোয়াইল থাকলে আমরা দুইভাবে স্ট্রাকচারটা করতে পারি। আমাদের ফলো করতে হবে হোয়াইলের পরে সরাসরি ভার্ব আছে কিনা, অর্থাৎ এই হোয়াইল এরপরে যদি ভার্ব থাকে তাহলে আমরা তার সঙ্গে যুক্ত করব সরাসরি আইএনজি, আমাদের আর কোনো কাজ করতে হবে না। যেমন আই স দ্য ম্যান, আমি লোকটিকে দেখেছিলাম কখন, হোয়াইল কামিং ব্যাক হোম, বাড়ি ফিরে আসার সময়ে, বাড়ি ফেরার সময়ে। তাইলে এখানে হোয়াইলের পরে আমরা যে ভার্বটা ব্যবহার করেছি দেখো, সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে যুক্ত করেছি আইএনজি। তোমাকে এটা মনে রাখতে হবে যে আমার হোয়াইলের পরেই ভার্ব আসছে কিনা। যদি থাকে আর কিচ্ছু চিন্তা করতে হবে না, তুমি হোয়াইলের পরে যে ভার্ব থাকবে তার সঙ্গে যুক্ত করে পরবর্তী অংশটুকু ব্যবহার করবে অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট ভার্ব, অ্যাকর্ডিং টু দ্য মিনিং অফ দ্য ফার্স্ট ভার্ব। যেমন আই স দ্য ম্যান, আমি লোকটিকে দেখেছিলাম। তুমি এখানে হোয়াইল দিয়ে তুমি আরও অন্য কিছু দিতে পারো। হোয়াইল গোয়িং টু মার্কেট, বাজারে যাওয়ার সময়। হোয়াইল গোয়িং টু কলেজ, কলেজে যাওয়ার সময়। হোয়াইল প্লেইং ইন দি ফিল্ড, মাঠে খেলার সময়। ওকে, এরকম আমরা ব্যবহার করতে পারি। তাহলে হোয়াইলের পরে ভার্ব থাকলে আমরা সরাসরি যুক্ত করব ভার্বের সঙ্গে আইএনজি। আর যদি হোয়াইলের পরে কোনো সাবজেক্ট দেওয়া থাকে তাহলে আমরা পরবর্তী অংশটা ব্যবহার করব সাবজেক্টের পরে ওয়াজ অথবা হোয়ার, তারপরে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হোয়াইলের পর যদি সাবজেক্ট দেওয়া থাকে তাহলে অবশ্যই আমাকে ব্যবহার করতে হবে এরপরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ইউ নো দ্য স্ট্রাকচার অফ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে আমাদের ব্যবহার করতে হয় সাবজেক্টের পরে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ বা ওয়ার, দেন সুইটেবল ভার্ব, তার সঙ্গে আইএনজি। যেমন আমরা যদি এরকম বলি, father entered the room while I, এরকম ড্যাশ দেওয়া থাকলো। তোমাকে খেয়াল করতে হবে হোয়াইলের পরে একটা সাবজেক্ট দেওয়া আছে, আর হোয়াইলের পরে সাবজেক্ট দিলেই তোমাকে চলে আসতে হবে যে আমার জানা আছে দুটো স্ট্রাকচার। হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে যেহেতু আই আছে, হোয়াইল আই ওয়াজ রিডিং, তাহলে ফাদার এন্টার দ্য রুম, বাবা কক্ষে প্রবেশ করলো। হোয়াইল আই ওয়াজ রিডিং, আমি পড়ছিলাম, দিতে পারো বই, বই পড়ছিলাম। অথবা তুমি অন্য কিছু দিতে পারো যে হোয়াইল আই ওয়াজ ওয়াচিং টিভি, হোয়াইল আই ওয়াজ প্লেইং লুডো, হোয়াইল আই ওয়াজ তোমার ব্রাউজিং ইন্টারনেট এক্সেট্রা। তাহলে হোয়াইলের পরে মাথায় রাখতে হবে দুটা স্ট্রাকচার। হোয়াইলের পরে ভার্ব থাকলে যুক্ত হবে সরাসরি আইএনজি, আর যদি সাবজেক্ট দেওয়া থাকে তাহলে অবশ্যই আমরা সেটাকে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে করব। ওকে, নাও হোয়েন। হোয়েন হলো যখন, হোয়েন হলো যখন। রিলেটিভ প্রনাউন হিসেবে যখন ব্যবহার করবো তখন তার এটা হলো একটা সময়কে নির্দেশ করে। আসলে এই হোয়েনটা বাক্যের শুরুতেও বসতে পারে, বাক্যের মাঝখানেও বসতে পারে। এটা নির্ভর করবে হলো আমি হোয়েনের পরে কি ব্যবহার করেছি, অর্থাৎ আমি কোন যে সময়টাকে, যে অংশ দ্বারা সময়টাকে বুঝাতে চাইছি সেই অংশটার পূর্বেই আমাকে ব্যবহার করতে হবে হোয়েন। খেয়াল করো একটা এক্সাম্পল, হোয়েন আই ওয়াজ 10, যখন আমার বয়স ছিল 10, আই লস্ট মাই
ব্রাদার। দেখো তো, when I was 10, এখানে কিন্তু এটা মেইন ক্লোজ, একে অর্থ সম্পন্ন করতে পারলো? অর্থ সম্পন্ন করে না। যখন আমার বয়স 10 ছিল, কি হয়েছিল? নট ক্লিয়ার টু আস। যখন আমরা এই অংশটা জুড়ে দিলাম আই লস্ট মাই ব্রাদার, তখন ওই ইনকমপ্লিট অংশটার অর্থ কমপ্লিট হলো। তাহলে আমরা হোয়েন দিয়ে, হোয়েনটা প্রথমে দিয়েছিলাম, কিন্তু দেখো হোয়েনের পরেই যে অংশটা নিয়ে এসেছি এটা কিন্তু একটা সময় বোঝাচ্ছে। হোয়েন আই ওয়াজ 10, ওকে। হোয়েন ইট ওয়াজ উইন্টার, যখন ছিল শীতকাল, উই ভিজিটেড আওয়ার ভিলেজ হোম, আমরা আমাদের গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। উই ওয়েন্ট ফর এ পিকনিক, আমরা পিকনিকে গিয়েছিলাম, এক্সেট্রা। কিন্তু যখন আবার এই হোয়েনটাকে আমরা বাক্যের মাঝখানেও ব্যবহার করতে পারি, বাট খেয়াল রাখতে হবে পরের অংশে কি আছে। দেখো, আই bought a nice shirt when, তাহলে আই বট এ নাইস শার্ট, আমি একটা সুন্দর জামা কিনেছিলাম, শার্ট কিনেছিলাম। এখন আমরা সময় ব্যবহার করবো পরবর্তী অংশে, তার পূর্বে যুক্ত করলাম এই সময়টাকে ভার্বের সঙ্গে, এই বাক্যের সঙ্গে when দ্বারা। ওকে, when it was the occasion of Eid, ঈদুল ফিতর, ঈদুল আজহা, যে কোনো একটা কিছু তুমি যুক্ত করলা একটা সময়, তার পূর্বে আমরা ব্যবহার করলাম when। তুমি বলতে পারো when I was 12, যখন আমার বয়স ছিল 12 বছর। I bought a nice shirt, আমি একটা সুন্দর শার্ট কিনেছিলাম যখন আমার বয়স ছিল 12 বছর। তাহলে হোয়েনটা এখানে আসলেই আমরা ব্যবহার করি একটা সময়কে ওই ভার্বের সঙ্গে অ্যাড করতে, যুক্ত করতে। সেটা সময়টা হতে পারে একটা অ্যাডভার্বাল হতে পারে, একটা ফ্রেজ হতে পারে, একটা ওয়ার্ড হতে পারে। উইন্টার আমরা বলবো when it was winter, যেরকমটাই হোক আমরা যখন সময় বোঝাবো আমরা এরকম when দ্বারা যুক্ত করব। আসলে আমরা যে আলোচনাগুলো করলাম এগুলো কি খুব কঠিন ছিল তোমাদের কাছে? এই আলোচনাগুলো কিন্তু খুব একটা কঠিন ছিল না। তোমরা ইতোমধ্যে এর আগের বা পূর্ববর্তী ক্লাসগুলোতেও, অর্থাৎ 6 to class 10 আর এই ক্লাসগুলোতে অ্যাকচুয়ালি তোমরা এই শব্দগুলোকে একাধিকবার দেখেছো, ব্যবহার করেছো, পড়ো নিয়মিত। আমরা এগুলো মনে রাখতে পারি না শুধুমাত্র আমাদের প্র্যাকটিসের অভাবে। তোমাদের একটা এক্সাম্পল দিই, প্র্যাকটিক্যাল। আমরা এখানে লিখেছি অনেক সুন্দর করে, দেখা লেখাগুলো বোঝা যাচ্ছে। আমরা জাস্ট একটা সুইপ করছি, মুছে যাচ্ছে, দেখো মুছে যাচ্ছে। আমাদের এই যে পড়াগুলো করলাম আমরা, এই পড়াগুলো কিছুক্ষণ আমাদের মধ্যে থাকবে। যখন আমরা এর পরে অন্য আলোচনা করবো, টিভি দেখবো, খেলবো, ফেসবুকিং করব, ইত্যাদি কোনো কাজ করব, তখন এগুলো আস্তে আস্তে দিস লার্নিং উইল সিঙ্ক ইনটু অবলিভিয়ন, স্মৃতির আচ্ছাদনে ডুবে যাবে, অন্যান্য স্মৃতির, অন্যান্য কাজের মধ্যে চাপা পড়বে। কিন্তু আমরা যদি একটা দেখো একটা এক্সাম্পল, যে এই যে এখানে একটা স্পট আছে, আমরা এখানে মুসলাম, এই একটা স্পট কিন্তু এখানে অলরেডি স্পষ্ট। এর কারণ হলো এই জায়গায় একটা ক্ষত আছে, এনগ্রেভড করা আছে, একটা আঁচড়। যদি একটা ছুরি বা চাকুর আমরা ধারালো মাথাটা দিয়ে এখানে আমরা আঁচড় কেটে দেই, ওই দাগটা কিন্তু মুছবে না। এর কারণ হলো সেই জায়গায় খচিত হয়েছে। এটা নতুন নতুন বাড়ি বা দরজার মধ্যে দেখো বিভিন্ন রকম ডিজাইন করা থাকে, মিস্ত্রিরা, কাঠ মিস্ত্রিরা বা রাজমিস্ত্রিরা বাউন্ডারি যে গেট থাকে সেখানে অথবা কাঠের দরজার মধ্যে তারা কি করে, সুন্দর ডিজাইন করে। সেটা কখনো কিন্তু উঠে যায় না, কারণ সেটা খোদাই করা থাকে। আমরা যে পড়লাম এই পড়াটা কিন্তু এরকম সিম্পল লেখার মতো থাকে, আর যখন আমরা এটাকে প্র্যাকটিস করব তখন এটার মতো এনগ্রেভড হবে, খচিত হবে আমাদের হৃদয়ে, তখন আমরা ভুলবো না। আমরা যেটা পড়ি সেটা যদি আমরা রিপ্রোডিউস করি, কোনো বন্ধুকে বলি, এটা কিন্তু কখনো আমরা ভুলবো না। আর যখন আমরা শুধুমাত্র একবার এমনি পড়ে রেখে দিব, তখন এটা একটা অস্থায়ী, ট্রানজিটরি থাকবে। যে কোনো সময় যে কোনো কিছুর চাপে দেখো, আজকে একটু মুছলো, কালকে একটু মুছলো, আরেকদিন আরেকটু মুছলো, এভাবে আরেকদিন আরেকটু মুছলো, তোমার কাছে অস্পষ্ট মনে হচ্ছে। এই যে দেখো, ওটা এরকম অস্পষ্ট, এরকম বেশ কিছুদিন যখন চলে যাবে তখন তোমার কাছে মনে হবে যে এই কী লেখা
আমি আর বুঝতে পারতেছি না। অর্থাৎ তুমি কি পড়ছিলা তোমার কাছে আর স্পষ্ট মনে হবে না। দেখো এখন আমাদের কাছে অস্পষ্ট হয়ে গেছে। ঠিক তেমনি তোমাদের এই প্র্যাকটিসটা আসলেই ইংরেজির জন্য, যে কোনো ভাষা শেখার জন্য জরুরি। সো ডিয়ার স্টুডেন্টস, লেটস build ourselves, raise ourselves to a position by trying heart and soul, by practicing more and more. বর্তমান সিচুয়েশন এমনি খুবই খারাপ। আমরা যদি এই সময়টার মধ্যেই আমরা নিজেদেরকে ডেভেলপ করতে পারি, এটা তোমার জন্য এই সময়টা বরং আশীর্বাদ হয়ে দাঁড়াবে। দেখো এখন অন্য কোনো চাপ নেই, তুমি বাসায় আসো, অন্য কোনো সময় আড্ডা মারতে ঘুরতে, সেইগুলি এখন কিন্তু সেই সময়গুলো নষ্ট হচ্ছে না। তুমি পুরো সময়টাই কিন্তু বাসায় অবস্থান করছো, এবং এটাকে যদি কাজে লাগাইতে পারো তাহলে তোমার অন্যান্য সময়ের যেমন 3 মাস, তোমার এটা 1 মাসের সমান, আরও কম, এটা 20 দিন সমান তোমার 3 মাস 4 মাসের সমান হয়ে যাবে। কারণ এখন তুমি যতটা সময় পাচ্ছ অন্য কোনো সময় এই সময়টা পাবে না। তো আমরা এটাকে একটা গোল্ডেন পিরিয়ড অফ আওয়ার লাইফ হিসেবে যদি আমরা ধরে নিই, তাহলে কিন্তু আমরা অনেক কিছু এই সময়টাতে শিখতে পারবো। ওকে friends or dear students, we will come back next time. Next item, we have already started modifier. We will learn modifier in the next class. Until then, keep quiet and sound. Thank you everybody.